সিদ্ধান্ত নিয়েছে যে এই সরকারকে এবার হটাতে হবে। যে দলই আসুক না কেন, তৃণমূল হটাও, তারপরে কি হবে সেটা ভাবা যাবে। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী থেকে এমনকি সরকারের প্রধান মাননীয়া এবং এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের হুমকি দিচ্ছে, তাতে তারা ওই এমুনারেশন ফর্ম নিয়ে দৌড়ে দৌড়ে যেতে পারবে কিনা আমাদের সন্দেহ আছে। বুঝলাম, আগরপাড়াতে জলে জলাকার। অভিষেক ব্যানার্জি আজকে আসবে বলে পাম্প লাগিয়ে সেই জল ছেড়ছে, কিন্তু সাধারণ মানুষ এই কিছুদিন আগে পুরো জলবন্দী হলো। কটা পাম্প লাগিয়েছিল আগরপাড়াতে? বলবে কালকে যেভাবে নির্বাচন কমিশনারকে গাল পেরেছে, থ্রেট দিয়েছে, অবশ্যই এটা ধর্তব্যের মধ্যে ধরবে না। তারা তাদের কাজ করে যাবে, সেটা কিন্তু রাজ্যবাসী ভালো চোখে নেবে। ভোট বলতে যা বোঝায় সেটা কিন্তু নির্বাচন কমিশনকে করতে হবে। তাহলে এই সরকার একদম যাবেই। এটা কোনো সরকার না। একটা মুখ্যমন্ত্রীর যে ধরনের ভাষা, তার ভাইপোর যে ধরনের ভাষা, সে দিয়ে একটা রাজ্য চলে না। রাজ্যে একেবারে এসআইআর ঘোষিত ইতিমধ্যেই, এর মধ্যেই যে বিষয়টা উঠে আসছে প্রসঙ্গ বিএলওদের কাজ কতটা তারা করতে পারবেন, কতটা রাজনৈতিক চাপ ছাড়া পুরো যে কর্মসূচি সেটা নিয়ন্ত্রিত হবে, সেই বিষয়ে প্রশ্ন থাকছে। অন্যদিকে একটি শান্তিপুরের একজন বিএলও, তার নিজেরই নাম 2002-এর যে তালিকা, সেই তালিকায় নেই। শুধু তার নাম নয়, তার পরিবারের কারোর নাম নেই। এরাই আবার বিএলওর কাজ করছে। কতটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে এসআইআর এই রাজ্যে, আপনার কি মনে হয়? প্রথমত দেখতে হবে সেই বিএলও পার্মানেন্ট সরকারি কর্মচারী কিনা, 1 নম্বর, বা স্কুল টিচার কিনা। দ্বিতীয় নম্বর দেখতে হবে যে সে কি 19, 21 বা 24-এ ভোট দিয়েছে। তাহলে যদি 19, 21, 24-এ ভোট দিয়ে থাকে, তাহলে তার তো বিএলও হিসাবে নিয়োগ বা কাজ করার কোনো বাধা থাকে না। আজকে এসআইআর হচ্ছে, সেটার কারণ হচ্ছে একদম নির্দিষ্ট নিয়মে যে দেশের নাগরিকরা যাতে ভোট দিতে পারে, সেই ব্যাপারটা নির্বাচন কমিশন এবার সেটা কার্যকর করার দিকে অগ্রসর হয়েছে। তা এখন যদি অনেকে বলছে যে বাবা মার নাম বা পরিবারের অন্য কোনো নাম থাকলে অ্যাজ ইউজুয়ালভাবে তার যে এমুনারেশন ফর্মটা ফিল আপ করলেই হয়ে যাবে, আর কোনো ডকুমেন্টস দিতে হবে না। কারণ বাবা মার নাম থাকলে পরে স্বাভাবিকভাবে ছেলে বা মেয়েদের নাম থাকবে, কারণ সেই সময় 2002-এ তার বয়স না হলে তার তো নাম উঠবে না, বাবা মার নাম উঠেছে, হয়ে যাবে। যদি সেখানে না থাকে, তাহলে তো আর একটা যে 6 নম্বর যে ফর্ম, সেই ফর্মটা তো ফিল আপ করার একটা প্রভিশন আছে। তাহলে সেটা ফিল আপ করবে, তার যে ডকুমেন্টস, 12টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দেবে, হিয়ারিং হবে, হিয়ারিং হয়ে যাবার পর তাকে এই রাজ্যের ভোটার তালিকায় নাম থাকবে। এখন প্রশ্ন হলো, তাকে এই বার্তাটা দিতে হবে যে সে কি বিগত দিনে ভোট দিয়েছিল। ভোট যদি দিয়ে থাকে, তাহলে তো ওর তো কোনো দোষ নেই, তাহলে তো দেশের দোষ, নির্বাচন কমিশনের দোষ। তার নামটা তাহলে উঠলো কেন? অতএব আমরা মনে করছি যদি নাম না থাকে, তবে হ্যাঁ 19 বা 21 বা 24-এ সে ভোট দিয়েছিল কিনা, সে যদি ভোট একদম না দিয়ে থাকে, কিন্তু সে একটা সরকারি সংস্থায় চাকরি করে, তাহলে কিন্তু প্রশ্ন থাকবে। এইটা কিন্তু প্রশাসন তথা নির্বাচন কমিশনের দেখা উচিত। এই হতে মূল কথা। কিন্তু এই বিএলওরা কতটা সুষ্ঠুভাবে নিজেদের কাজ সম্পন্ন করতে পারবে? আপনার কি বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠছে যে তাদের ওপর অনেক হুঁশিয়ারি যাচ্ছে, অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে। ভয়াবহ অবস্থা। কারণ তারা ঠিকমতো কাজ করতে পারবে কিনা, বর্তমান যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী থেকে
এমনকি সরকারের প্রধান মাননীয়া এবং এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের হুমকি দিচ্ছে, তাতে তারা ওই এমুনারেশন ফর্ম নিয়ে দৌড়ে দৌড়ে যেতে পারবে কি না আমাদের সন্দেহ আছে। হয়তো সেগুলো লুট হয়ে যাবে, আতঙ্ক সৃষ্টি করবেই। তারা চাইছে যেভাবেই হোক এই যে এসআইআর যাতে না হয়, এই চেষ্টাটা তারা করে যাবে। তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে গতকাল আগরপাড়ায় একজন মারা গেল, মারা যাওয়াটা দুঃখজনক, এর মধ্যে কোনো কিন্তু নেই। তা সে এই যে সিসিএ নিয়ে তার আতঙ্ক থাকবে কেন? সেটা তো নির্বাচন কমিশন তো সেটা করছে না, সেটা তো এসআইআর করছে। তাহলে সে আতঙ্ক সেটাকে দিয়ে বলতে চাইছে যে এসআইআরের পরিপ্রেক্ষিতে এখানে এই যে তার মৃত্যুটা ঘটেছে আতঙ্কে, এবং সেটা নিয়ে রাজনীতি। এই তো এইমাত্র টিভিতে দেখে আসলাম, আগরপাড়াতে জলে জলাকার। অভিষেক ব্যানার্জি আজকে আসবে বলে পাম্প লাগিয়ে সেই জল ছেচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এই কিছুদিন আগে পুরো জলবন্দী হলো। কটা পাম্প লাগিয়েছিল আগরপাড়াতে? কটা পাম্প লাগিয়েছিল? এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটিয়ে চলছে। একটা কথা তবে এইটুক শিওর যে এসআইআর কিন্তু বন্ধ হবে না। আর যে ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস করছে, সাধারণ মানুষ আরও কিন্তু তৃণমূলের উপর ক্ষুব্ধ হচ্ছে। সেটা কিন্তু ভোটে প্রভাব পড়বে। ওরা এই হিতে বিপরীত কথাটা একটা আছে না, সেটাই হবে। আজকে আগরপাড়াবাসী ক্ষিপ্ত হবে না? ক্ষিপ্ত হবে না? আজকে যদি আমার এই যে এখানে যখন বৃষ্টি হয়েছিল প্রচুর জল, আজকে জলে যদি পাম্প লাগিয়ে সেই জল ছেঁচে তারপরে একজন নেতা এসে আর একজনের বাড়িতে যায়, তাহলে আমার কি আমার রাগ হবে না? যে তুমি নেতা বলে তোমার জন্য এই অবস্থা, কারি টাকা খরচা হচ্ছে। পানিহাটি মিউনিসিপ্যালিটির তার জন্য কত টাকা খরচা হবে? ড্রোন উড়বে, সিসিটিভি লাগাচ্ছে, তারপরে পাম্প লাগাচ্ছে। এগুলো কি? এটা মগের মুলুক চলছে। এটা হয় না, হতে পারে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এসআইআর কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, কিংবা এসআইআর এর জন্য ভোট কি আদৌ স্বচ্ছ হবে? দেখুন, ভোটার তালিকার একটা আমূল পরিবর্তন চাইছে। এর আগে এই যে আমি যে বললাম না 19 বা 21 বা 24-এ তারা ভোট দিয়েছে কিনা, দিয়েছে অনেকেই দিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, এটা তো বাস্তব। আমার বাড়িতে যদি 4 জন ফ্যামিলি থাকে, এবার যদি আমাকে কেউ বা কারা যদি বলে তোমার আরও 10 জন তোমার বাড়িতে রাখতে হবে, সেটা কি আমার পক্ষে সম্ভব? এটা তো ভারসাম্য নষ্ট হবে, আমার অর্থনৈতিক অবস্থা দুর্বল হবে, আমার পরিবেশ নষ্ট হবে, আমার যে সম্পদ সেগুলো ধ্বংস হবে। এটা তো রাজ্যের ক্ষেত্রে হচ্ছে। আজকে রাজ্যের বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই যে বাংলাদেশ থেকে সব চলে আসছে, এবং তো দেখছি তো, আজকেই তো দেখলাম যে গেদে সীমান্ত দিয়ে প্রায় 35-40 জনকে বাংলাদেশে পাঠিয়ে দিল। তাহলে 35-40 জন যেখানে বসবাস করছিল, সেখানকার চাল ডাল সব ধ্বংস করছিল, থাকার জায়গা ধ্বংস করছিল। এটা তো সাধারণ জিনিস। এটা তো রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে। কি শিক্ষা দীক্ষা পেয়েছে তৃণমূলটা? কি শিক্ষা দীক্ষা পেয়েছে? অভিষেক ব্যানার্জি গতকাল সাংবাদিক সম্মেলন করে বলছে যে এসআইআর রিভিশন নয়, এক্সক্লুশন করা হচ্ছে। সাধারণ মানুষ যারা বাংলায় বসবাস করে তাদেরই দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। সেটা তো বলছে, ও তো বলবেই। কালকে যেভাবে নির্বাচন কমিশনারকে গাল পেরেছে, থ্রেট দিয়েছে, অবশ্যই এটা ধর্তব্যের মধ্যে ধরবে না। তারা তাদের কাজ করে যাবে। সেটা কিন্তু রাজ্যবাসী ভালো চোখে নেবে না। সে হয়তো মনে করতে পারে, সে হয়তো তার যে দলের যে কর্মীদের উদ্বুদ্ধ করতে পারে, মাসেলটা আরও শক্তিশালী করতে পারে। কিন্তু ভোট বলতে যা বোঝায় সেটা যদি নির্বাচন কমিশন করতে পারে, এসআইআর করার পরে ছেড়ে দিলে হবে না।
আমরা তো ভোটও নিয়েছি, বিএলও আমি হইনি বটে, এবার যারা এখন আছে বিএলও হচ্ছে, বিএলও কিন্তু নিচুতলার কর্মচারী। তারপরে এআরও এবং ইআরও তারা ডাব্লিউবিসিএস, আইএস বা সেক্রেটারিয়েটের যে সকল অফিসার আছে তাদের দিয়ে এই এআরও বানিয়েছে। এত কর্মচারী নেই। স্কুল শিক্ষক সব থেকে বেশি। শাসক দলের একটা কর্মচারী সংগঠন আছে, শিক্ষক সংগঠন আছে, তাদের মধ্যেও যারা আছে ভয়ে এবং ভক্তিতে বেশি পরিমাণ থাকলেও আমরা জানি তো সেখানে আছে ভয়ে এবং ভক্তিতে। যদি সেখানে মেম্বারশিপ না নেয়, তাদের যদি কথা না শোনে, তারা তো শাসক দল, তারা সঙ্গে সঙ্গে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করে দেবে। ছুটি বলুন বা কোনো যদি লোনের ক্ষেত্রে তারা বাধা হয়ে দাঁড়াবে। তাদের এই যে মিথ্যে মামলায় জড়িয়ে দিতে পারে, এগুলো তো সবাই সহ্য করতে পারে না। আমাদের মতো যদি সিদ্ধান্তটা শক্ত থাকতো তাহলে দেখতে পারত। অতএব তারাও কিন্তু এই যে যেটা বলছি, আজকে ধরুন দল তো অনেকগুলো আছে, বিজেপি বিরোধী দল, বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, এসইউসিআই আছে, তারা দাঁড়াবে। কিন্তু আজকে অধিকাংশ মানুষ, কর্মচারী সংগঠনগুলো, শিক্ষক সংগঠনগুলো, আমরা তো কথা বলি, আমরা তো তাদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে অনেক তর্ক বিতর্ক করি। এক এবং একমাত্র তাদের যে সিদ্ধান্ত নিয়েছে যে এই সরকারকে এবার হটাতে হবে, যে দলই আসুক না কেন তৃণমূল হটাও, তারপরে কি হবে সেটা ভাবা যাবে। যেমন আওয়াজ উঠেছিল 11 সালে সিপিএম হটাও, যে আসুক না কেন পরে ভাবা যাবে, ঠিক এবার এই 15 বছরেই কিন্তু সেই আওয়াজটা উঠেছে। অর্থাৎ 34 বছর রাজত্ব করেছিল, স্বাভাবিকভাবে সেই আওয়াজটা ওঠে। তারা অনেক ভালো কাজ করলেও আওয়াজটা ওঠে, কারণ নূতনত্বের স্বাদ সবাই কিন্তু চায়। একটা বাচ্চা যদি তারকে একটা পুতুল কিনে দেওয়া হয়, তারাও কিন্তু চাইবে কয়েকদিন পরে আর একটা নূতন পুতুল। আমরা যারা বড়রা আছি, এই যে জামা কাপড় পরি, তারও কিন্তু পুরনো হয়ে গেলে নূতনত্বের একটা স্বাদ আমরা পেতে চাই। ঠিক সেরকম দেশে বা রাজ্যের যে শাসক দল দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকবে, সেটা কিন্তু কর্মচারী সমাজ তো বটেই, সাধারণ মানুষও চায় না, পরিবর্তন চায়। তাই এবার পরিবর্তনের আওয়াজ, আর ইলেকশনটা ডিক্লেয়ার হলে উঠবে, তখন হালে পানি পাবে না। তখন ওই অভিষেকের বড় বড় চিৎকার ডায়লগ, পরিবর্তন আসবেই পরিবর্তন, আমি মনে করি আসবে। তবে ওই একটাই কথা বললাম, ভোট বলতে যা বোঝায়। কারণ 2011 সালের কথা একটু বলি, যে সে সময় ওই একই আওয়াজ উঠেছিল, পরিবর্তন চাই। কিন্তু পরিবর্তন চাই বললেই তো হলো না। সে সময় তো তৃণমূলেরও তো অত সংগঠন ছিল না, কংগ্রেসেরও ওরকম সংগঠন ছিল না এতটা, কারণ বামফ্রন্ট তো সাংগঠনিক দল। তবুও কিন্তু বামফ্রন্ট সরকার হেরেছিল, কারণ ওই যে সেই সময় নির্বাচন কমিশনার ওয়াইএস কুরেশি, আমার যতদূর মনে হয়, তিনি যেভাবে 9 এবং পরবর্তী 11 কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, যেভাবে ভোট করিয়েছিল, যারা মাসেলম্যান ভোট লুট করে বামফ্রন্টের হয়ে, তারা দুর্বল হয়ে পড়েছিল, ভোটে লুট করতে যেতে পারেনি, বুথের কাছাকাছি পর্যন্ত যেতে পারেনি। এই যে কেন্দ্রীয় বাহিনী বুথগুলোকে ঘিরে রেখেছিল, বিভিন্ন ফ্ল্যাটগুলোর থেকে অনেক সময় বাধা এসছিল, ভোট দিতে যাবে না, সেখান থেকে এই যে কেন্দ্রীয় সিকিউরিটি, তাদেরকে ডেকে নিয়ে এসছিল। ভয় মানুষের তখন আর ছিল না, ঢাকঢোল পিটিয়ে বাম আমলে ভোট দিয়েছিল, সেই কারণে
বামফ্রন্ট সরকার হেরে গেছিল। তাই বলছি, ভোট বলতে যা বোঝায় সেটা কিন্তু নির্বাচন কমিশনকে করতে হবে, তাহলে এই সরকার একদম যাবেই। এটা কোনো সরকার না। একটা মুখ্যমন্ত্রীর যে ধরনের ভাষা, তার ভাইপোর যে ধরনের ভাষা, সে দিয়ে একটা রাজ্য চলে না। শিক্ষা দীক্ষার কি এতই অভাব? তার পুঁথিগত শিক্ষা থাকতে পারে, কিন্তু বিচার, বুদ্ধি, বিবেক, একটা আদর্শ সেটা থাকবে না। শুধু ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। আর এই যে অপদার্থ কেন্দ্রীয় সরকার, দিল্লির সরকারকে বলছি, লিপস অ্যান্ড বাউন্ডের সম্পত্তিক্রোক হলো, তার মালিককে ছেড়ে রেখেছে। কেন? হোয়াই? আইনমন্ত্রী মলয় ঘটককে 12 বার ডেকেছে ইডি সিবিআই, একবারও যায়নি। কেন? সেটা পারল না তো। রাজীব কুমারকে 19 সালে জামিন নিয়েছিল, সেই জামিনের বিরোধিতা করে 19 সালে সুপ্রিম কোর্টে মামলা নিয়ে গেছিল, সেটা 2 দিন আগে সেখানে সেই মামলা উঠাতে গেছে। এক থাপ্পড় খেয়েছে সিবিআই, ইডি। লজ্জা করে না? তো এটা কেন হবে? কারা দেশ চালাচ্ছে? এই যে ইডি সিবিআইয়ের তো একটা মানে করার জন্য, মানে নির্দেশ দেওয়ার জন্য একটা তো সংস্থা আছে, মুখ্যমন্ত্রীর দপ্তর, অর্থমন্ত্রীর দপ্তর। তারা কি বসেছিল? তাদের সেই মন্ত্রীরা কেন ডিরেক্টরকে ডেকে বলতে পারতো না যে তোমরা ঠিকমতো করছো না, ঠিকমতো করো? আজকে সারদা নারদা একদম মানে এক প্রকার উবেই চলে গেল। কেন? কেন হবেটা কেন? তা যার জন্যই তো আজকে এই ধরনের পরবর্তীকালে শিক্ষক নিয়োগ, তারপরে এই মিউনিসিপ্যালিটির নিয়োগ, ফুড ডিপার্টমেন্টের নিয়োগ, দমকলের নিয়োগ, সব দুর্নীতিতে ভরে গেছে। এই তো চলছে, বলার আর কিছু নেই।